বাংলাদেশ একটা ছোট দেশ, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের দিক থেকে পুরো পৃথিবীতে অন্যতম আলোচিত। প্রশ্নটা সহজ, কেন এই দেশেই এত ঘন ঘন ঘূর্ণিঝড়, বন্যা, নদী ভাঙন? এই প্রশ্নের উত্তর এক লাইনে দেওয়া সম্ভব না, কারণ এটা শুধু আবহাওয়ার বিষয় না, এটা ভৌগোলিক অবস্থান, নদীর গঠন, সমুদ্রের আচরণ আর জলবায়ুর সম্মিলিত ফল। আজ আমরা একদম ডিটেইলভাবে বুঝবো কিভাবে এই সব কিছু একসাথে মিলে বাংলাদেশকে দুর্যোগের হটস্পট বানিয়েছে। প্রথমে শুরু করি বঙ্গোপসাগর থেকে, কারণ আসলে পুরো গল্পটাই এখান থেকে শুরু। বাংলাদেশের দক্ষিণে রয়েছে বিশাল জলরাশি বঙ্গোপসাগর। এই সাগরটা একদিকে যেমন বাংলাদেশের অর্থনীতি, মৎস্য সম্পদ, বন্দর সবকিছুর জন্য গুরুত্বপূর্ণ, অন্যদিকে এই সাগরই অনেক বড় দুর্যোগের জন্ম দেয়। কারণ এই সাগরের পানি বছরের বেশিরভাগ সময়ই উষ্ণ থাকে। বিশেষ করে এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত সময়ে পানির তাপমাত্রা এমন এক অবস্থায় থাকে যা ঘূর্ণিঝড় তৈরির জন্য একদম উপযুক্ত। ঘূর্ণিঝড় তৈরি হওয়ার জন্য তিনটা জিনিস দরকার: উষ্ণ পানি, নিম্নচাপ আর ঘূর্ণনশীল বায়ু প্রবাহ। বঙ্গোপসাগরে এই তিনটা জিনিসই খুব সহজে তৈরি হয়। ম্যাপে যদি দক্ষিণ পূর্ব দিকে তাকান, আন্দামান সাগরের আশেপাশে প্রায়ই ছোট ছোট নিম্নচাপ তৈরি হয়। শুরুতে এগুলো খুব সাধারণ মনে হয়, কিন্তু ধীরে ধীরে এগুলো শক্তি সঞ্চয় করতে থাকে। সমুদ্রের উষ্ণ পানি থেকে এরা শক্তি নেয়, আর বাতাসের ঘূর্ণনের কারণে এগুলো ধীরে ধীরে সাইক্লোনে পরিণত হয়। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ঘূর্ণিঝড়গুলো কেন বারবার বাংলাদেশ, ভারত বা মিয়ানমারের উপকূলে আঘাত করে? এটার উত্তর লুকিয়ে আছে বঙ্গোপসাগরের আকারে। যদি ওপরের দিক থেকে ম্যাপটা কল্পনা করেন, দেখবেন নিচের দিকটা অনেক চওড়া, কিন্তু উত্তরের দিকে আসতে আসতে এটা সরু হয়ে গেছে। এই আকারটা অনেকটা ফানেলের মতো। এই ফানেল ইফেক্টের কারণে কি হয়, যখন একটা ঘূর্ণিঝড় উত্তরের দিকে এগোতে থাকে, তখন তার চারপাশের বাতাস ও পানি সংকুচিত হয়ে যায়। ফলে ঝড়ের গতি বাড়ে, চাপ বাড়ে এবং শক্তি আরও কেন্দ্রীভূত হয়। এখন এর সাথে যোগ হয় আর একটা বড় বিষয়, বঙ্গোপসাগরের তলদেশ অনেকটাই অগভীর। গভীর সমুদ্রে ঢেউ ছড়িয়ে পড়ে, কিন্তু অগভীর জায়গায় এলে পানি জমে উঠতে শুরু করে। এই কারণেই ঘূর্ণিঝড়ের সময় তৈরি হয় জলোচ্ছ্বাস, এবং এই জলোচ্ছ্বাসই আসলে সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এটা কয়েক মিটার উচ্চতার পানি নিয়ে পুরো উপকূলীয় এলাকাকে একসাথে ডুবিয়ে দিতে পারে। ইতিহাসে এমন অনেক ঘটনা আছে যেখানে বাতাসের চেয়ে পানির আঘাতেই বেশি ক্ষতি হয়েছে। 1970 সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়। এর মূল কারণ ছিল এই জলোচ্ছ্বাস। পরে 2007 সালের সিডর, 2009 সালের আইলা, এই ঘটনাগুলোতেও আমরা একই জিনিস দেখি। এখন যদি উপকূলীয় এলাকাগুলোর দিকে তাকান, খুলনা, বরিশাল, পটুয়াখালী, ভোলা, চট্টগ্রাম, এই অঞ্চলগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে, কারণ এগুলো সরাসরি সমুদ্রের মুখোমুখি এবং নিচু জমি হওয়ায় সহজেই পানিতে ডুবে যায়। তবে একটা জিনিস বাংলাদেশকে কিছুটা রক্ষা করে, সেটা হলো সুন্দরবন। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। এই বনটা প্রাকৃতিক ঢালের মতো কাজ করে। ঝড়ের সময় এই বনের গাছগুলো বাতাসের গতি কমিয়ে দেয়, ঢেউ ভেঙে দেয়, ফলে ভিতরের এলাকায় আঘাত কিছুটা কম লাগে। এখন আসি বন্যা। বাংলাদেশের নদী মানেই জীবন, কিন্তু একই সাথে নদী মানেই ঝুঁকি। বাংলাদেশে প্রায় 700টিরও বেশি নদী আছে, এবং এই নদীগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি: গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা। এই তিনটি নদী মিলে তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে বড় ডেল্টা অঞ্চল। এই ডেল্টা উর্বর কৃষির জন্য খুব ভালো, কিন্তু একই সাথে এটা খুবই ঝুঁকিপূর্ণ, কারণ এই নদীগুলোর উৎস বাংলাদেশে না। গঙ্গা আসে ভারত হয়ে, ব্রহ্মপুত্র আসে তিব্বত ও ভারত হয়ে, আর মেঘনা আসে উত্তর পূর্ব দিক থেকে। মানে এই নদীগুলোর পানি অনেক বড় এলাকা জুড়ে তৈরি হয়। যখন বর্ষাকাল শুরু হয়, ভারত, নেপাল, ভুটানের পাহাড়ি এলাকায় প্রচুর বৃষ্টি হয়। এই সব পানি একসাথে নদী দিয়ে নেমে আসে বাংলাদেশে। এখন সমস্যা হলো, বাংলাদেশের ভূমি খুব নিচু, ফলে এই পানি দ্রুত বের হতে পারে। ফলাফল, নদী উপচে পড়ে এবং শুরু হয় বন্যা। এখন বন্যারও আলাদা আলাদা ধরন আছে। উত্তর পূর্বাঞ্চল যেমন সিলেট, সুনামগঞ্জ, এখানে হঠাৎ করে পাহাড়ি ঢল না, এই ঢল খুব দ্রুত আসে এবং কয়েক ঘন্টার মধ্যে পুরো এলাকা প্লাবিত হয়ে যেতে পারে। আবার উত্তর অঞ্চল, কুড়িগ্রাম, জামালপুর, সিরাজগঞ্জ, এখানে নদীর পানি ধীরে ধীরে বাড়ে, কিন্তু একবার বাড়লেই সেটা অনেক দিন থাকে, ফলে দীর্ঘমেয়াদী বন্যা দেখা যায়। নদী ভাঙন, এটা বাংলাদেশের সবচেয়ে নীরব কিন্তু মারাত্মক সমস্যা। নদীগুলো এখানে স্থির না, এগুলো সবসময় তাদের গতিপথ পরিবর্তন করে। বিশেষ করে ব্রহ্মপুত্র ও যমুনা নদী, এগুলো খুবই অস্থির। এরা এক এক সময় এক এক দিকে সরে যায়, ফলে নদীর পাড় ভেঙে যায়, জমি নদীর মধ্যে চলে যায়। প্রতি বছর হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর হারায়, এবং সবচেয়ে বড় সমস্যা হলো, এই মানুষগুলো অনেক সময় স্থায়ীভাবে কোথাও থাকতে পারে। তারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, এবং তৈরি হয় নদী ভাঙন শরণার্থী। এখন সব কিছু একসাথে দেখলে একটা পরিষ্কার ছবি পাওয়া যায়। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানই এটাকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। প্রথমত, দেশটা নিচু সমতল ভূমি। দ্বিতীয়ত, সমুদ্রের খুব কাছাকাছি অবস্থান। তৃতীয়ত, ফানেল আকৃতির চতুর্থত, অসংখ্য বড় নদীর উপস্থিতি। এই চারটা কারণ একসাথে বাংলাদেশকে পৃথিবীর অন্যতম দুর্যোগপ্রবণ দেশ বানিয়েছে। এখন এর সাথে যোগ হয়েছে জলবায়ু পরিবর্তন।
বৈশ্বিক উষ্ণতা বাড়ার কারণে সমুদ্রের পানি আরও উষ্ণ হচ্ছে, ফলে ঘূর্ণিঝড়গুলো আরও শক্তিশালী হচ্ছে। একই সাথে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ধীরে ধীরে বাড়ছে। এর মানে আগামী দিনে উপকূলীয় এলাকা আরও বেশি ঝুঁকির মধ্যে পড়বে। বৃষ্টির ধরনও বদলে যাচ্ছে, কখনো অতিরিক্ত বৃষ্টি, কখনো দীর্ঘ খরা, সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। তাহলে প্রশ্ন, বাংলাদেশ কি শুধু দুর্যোগের শিকার? না, বাংলাদেশ এখন অনেক এগিয়েছে। দুর্যোগ মোকাবিলায় উপকূল জুড়ে হাজার হাজার ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র তৈরি হয়েছে। আগাম সতর্কতা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। রেডিও, মোবাইল, সাইরেন সব মাধ্যমে মানুষকে আগে থেকেই সতর্ক করা হয়। উপকূলীয় বাঁধ তৈরি হয়েছে, যা জলোচ্ছ্বাসের পানি ঠেকাতে সাহায্য করে। ফলে আগের তুলনায় মানুষ এখন সচেতন, ঝড়ের খবর পেলেই আশ্রয় কেন্দ্রে চলে যায়। শেষ কথা, বাংলাদেশ শুধু দুর্যোগের গল্প না, এটা টিকে থাকার গল্প। প্রতিবার আঘাতের পরেও এই দেশ আবার উঠে দাঁড়ায়, মানুষ আবার ঘর বানায়, আবার জীবন শুরু করে। এটাই বাংলাদেশের শক্তি। আপনার মতে সবচেয়ে ভয়ঙ্কর দুর্যোগ কোনটা? ঘূর্ণিঝড়, বন্যা নাকি নদী ভাঙন? কমেন্টে জানাতে পারেন।